একটু ক্লাসের শুরুতে আমাকে একটু কমেন্ট করে জানান আপনারা কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাব। এই স্ক্রিনে মনে হয় ঘোলা দেখা যায় না? হ্যাঁ, এখানে তো ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ও, ওনাদের মনে হয় আনমিউট করা হয়নি। আচ্ছা, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? কথা বলতে হবে তো বাবা। রমজান ভাই। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা শোনা আচ্ছা, ঠিক। যাচ্ছে ভাইয়া। তাহলে এবার সোনা রূপা হীরা সব যাবে, আসেন আমরা ক্লাসে চলে যাই। আজকে আমাদের অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট প্লাস এমবেডেড সেন্টেন্স এই দুটো নিয়ে কথা হবে সাইড বাই সাইড। সাবজাংটিভ নিয়ে আমরা কথা বলবো, যেটা আপনার দেখার পরে মনে হবে যে ভাই, এটা তো গুলিস্তানের ইংলিশ, আমেরিকান ইংলিশ না, বা ব্রিটিশ ইংলিশ না, এরকম মনে হবে। হ্যাঁ, পারফেক্ট। আচ্ছা, আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন তো নাকি? হ্যাঁ, এবার তো অনেক ক্লিয়ার, মাশাল্লাহ। তাহলে আসেন আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা প্রথমে কথা বলবো এমবেডেড সেন্টেন্স নিয়ে, দেন আমরা অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট নিয়ে কথা বলবো। সাথে সাথে বাকি যে যে টপিক আছে সেগুলো নিয়েও কথা বলবো আমরা। হ্যাঁ, আপনারা লোকজন আসলে খুব কম আসেন, এটা দুঃখ লাগে, বুঝছেন? আমাদের এত ভাই বোন, কিন্তু ক্লাসের সময় আপনাদেরকে খুব কম পাওয়া যায়। মনে হয় পরবর্তীতে দেখে নেন আপনারা। না স্যার, দেখা হয় না এরকম ভাবে। আপনার পুরো দেখাই কোশ্চেন ফেলা করেন। হয়। বাহ, গুড। এই একদম ভালো মানুষ ভাই, সত্যি কথা কইছেন। তাহলে আসেন আমরা ইমবেডেড সেন্টেন্সে চলে যাই। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গিয়ে, আপনাদেরকে যখন লিখে দেওয়া হয়েছে ওই জায়গাটাতে দেখেন লিখে দিয়েছে ইমবেডেড কোয়েশ্চেন লেখা, দেখছেন? দেখেন, আপনাদেরকে ইমবেডেড সেন্টেন্সের জায়গায় লিখে দেওয়া হয়েছে ইমবেডেড কোয়েশ্চেন। এখন দুর্ভাগ্যের বিষয়টা হলো, বাংলাদেশের আমি মনে হয় কম বলে ফেললাম পার্সেন্টেজটা। 99% বই এই টপিকটার নাম দিচ্ছেন ইমবেডেড কোয়েশ্চেন, বা টপিকটার নাম হলো ইমবেডেড সেন্টেন্স। অথচ দেখেন, এই সেন্টেন্সটারে আমরা কোয়েশ্চেন বানাই ফেলাইছি। কি আজীব বিষয় না? আসেন, এটা কেমনে কি সেটা নিয়ে আজকে ধাপে ধাপে খাপে খাপে ইনশাল্লাহ ওয়ান বাই ওয়ান আমরা মিলায় মিলায় কথা বলবো, আর কখনোই গুলানো হবে না। তো এই যে স্যার, ইমবেডেড স্যার, থেকে। একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার, ক্লাস শেষে আপনার এই যে পিডিএফটা আমাদের একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিন। তাহলে আমাদের একটু সুবিধা হয়, যে হয়তো এখন আপনার ক্লাস তো আপনাদের পুরাপুরি আপনাদের লিখতে পারি না। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আমি নাই। আপনারা একটু অফিসে বললেন যে আমাদেরকে পিডিএফটা দিয়ে দেন, এই স্যারের হচ্ছে গিয়ে পাওয়ার পয়েন্টটাকে পিডিএফ বানায় দেন, তাহলে যা আছে সব পেয়ে যাবেন এইভাবেই। ওকে, আচ্ছা, আমি যাওয়ার সময় আবার বলে যাচ্ছি, আপনারাও বলে দিয়ে। আচ্ছা দেখেন, এই যে ইমবেড, ইমবেড মানে হলো যুক্ত করা, এটা আমি লিখে রাখছি, সেখান থেকে দেখাই। দেখেন, ইমবেড শব্দটা হলো মূলত একটা ভার্ব, যার বাংলা অর্থ হচ্ছে সংস্থাপন করা, স্থাপন করা বা যুক্ত করা। তো আমরা এখানে যুক্ত করা অর্থটাকে নেব। দেখেন, তাহলে ইমবেডেড সেন্টেন্স বলতে সাধারণত এক প্রকারের সেন্টেন্সের সাথে আরেক প্রকারের সেন্টেন্সকে যুক্ত করা বোঝায়। তাহলে দেখেন, ইমবেড মানেই হলো যুক্ত করা, একসাথে গেঁথে দেয়া। তাহলে দেখেন, ইমবেডেড সেন্টেন্স মানে হলো একটা বাক্যের সাথে আরেকটা বাক্যকে যুক্ত করে দেয়া। আমরা জানি অর্থ অনুযায়ী সেন্টেন্স হলো পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এন্ড এক্সক্লামেটরি। তবে শেষের দুটোতে বাদ দেওয়া লাগবে। অবজেক্টিভ এন্ড এক্সক্লামেটরি এই দুটো দিয়ে আমরা কখনোই ইমবেডেড সেন্টেন্স তৈরি করতে পারবো না। আবারও বলি, বইগুলোতে এটাকে ইমবেডেড কোয়েশ্চেন বলা আছে, যে জিনিসটা ভুল, ধারণাটা ভুল। তো দেখেন, এক নাম্বার আমরা যেভাবে তৈরি করতে পারি সেটা হলো, আপনি প্রথমে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখে ফেলবেন, এরপরে আরেকটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখে ফেলবেন। তাহলে সেন্টেন্স ছিল দুইটা, যুক্ত হওয়ার পরে সেন্টেন্স হয়ে গেল একটা। তারা যুক্ত ভাবে জাস্ট একটা চিহ্ন নিবে, একটা ফুল স্টপ নেবে। তাহলে দুটো অ্যাসার্টিভ সেন্টেন্স একসাথে যখন যুক্ত হয়, তারা একটা ফুল স্টপ নেয়, একটা ফুল স্টপ নেয়। এই যে দেখেন, একটা অ্যাসার্টিভের সাথে একটা অ্যাসার্টিভ যুক্ত হলো, যুক্ত হওয়ার ইংরেজি কি? ইমবেড। ইমবেড হয়ে মানে যুক্ত হয়ে তারা কি তৈরি করলো? ইমবেডেড সেন্টেন্স তৈরি করলো। আচ্ছা, এখন বলেন তো, কেউ যদি দুটো অ্যাসার্টিভ সেন্টেন্সকে একসাথে যুক্ত করার পরে তারা যদি বলে যে জানো, এটা হলো কোয়েশ্চেন, আপনি কি মানবেন? মানবেন না। তাহলে এই যে দেখেন, যারা দুইটা অ্যাসার্টিভ সেন্টেন্স একসাথে যুক্ত করে কোয়েশ্চেন বলতেছে, তাদের জ্ঞানের গভীরতা নিয়ে প্রশ্ন আছে।
বুঝতে পারছেন তো ওদের ভাষা ভাষা জ্ঞান। এবার আসেন 2 নাম্বার যে বিষয়টা, আপনি প্রথম অংশে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখতে পারবেন, দ্বিতীয় অংশে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখতে পারবেন। দুটো সম্মিলিত ভাবে আগে যা থাকে সেই সেন্টেন্স হয়। দেখেন এখানে প্রথমটা অ্যাসার্টিভ ছিল, তাই এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়ে গেছে। এবার প্রথম অংশে কি আছে, ইন্টারোগেটিভ, তার মানে পরের অ্যাসার্টিভটা ভ্যালুলেস হয়ে যাবে, এটা হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারা সম্মিলিত ভাবে একটা সাইন নেবে, সেটা হচ্ছে ফুল স্টপ। হ্যাঁ, আপনি যদি চান এই সেন্টেন্সটাকে বলতে পারেন এটা হলো একটা এমবেডেড কোয়েশ্চেন। কেন কোয়েশ্চেন? কারণ শেষে কোয়েশ্চেন মার্ক আছে। কিন্তু আপনি যদি 3 নাম্বারে চলে আসেন, প্রথম অংশে আপনি কি পাচ্ছেন, ইম্পারেটিভ সেন্টেন্স, পরের অংশে কি পাচ্ছেন, অ্যাসার্টিভ সেন্টেন্স। ওই যে প্রথমে যেটা থাকে সেই অনুযায়ী সেন্টেন্স কাউন্ট করতে হয়। এই দুটো মিলে সম্মিলিতভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স না হয়ে এরা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেল, কারণ সামনেরটা ইম্পারেটিভ। এখন বলেন তো, এই ইম্পারেটিভ সেন্টেন্সটাকে কেউ যদি প্রশ্ন বলে আপনি কি মানবেন? মানবেন না, আপনি বলবেন এটা ভুল। তাহলে যে জিনিসটা ভুল সেটাকে আমাদের বইগুলো বানায় ফেলছে একটা রুল। বুঝতে পারছেন তো? তাহলে মাথায় রেখেন, আপনি যদি ইমবেডেড কোয়েশ্চেন বলেন তাহলে শুধু 2 নাম্বারটাকে বলতে পারবেন। আর যদি ইমবেডেড সেন্টেন্স বলেন তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, তিনটাকেই বলতে পারবেন। কারণ সেন্টেন্সের ভিতরে কোয়েশ্চেন থাকে, সে অ্যাসার্টিভ হোক, ইম্পারেটিভ হোক আর ইন্টারোগেটিভ হোক। কিন্তু ইন্টারোগেটিভের ভিতরে শুধু ইন্টারোগেটিভ কোয়েশ্চেনটাই থাকতেছে, সেন্টেন্সটাই থাকতেছে, অ্যাসার্টিভ এবং ইম্পারেটিভ থাকে না। তাই এই যে এটার নামকরণ, যারা ইমবেডেড কোয়েশ্চেন বলছেন ভুল বলতেছেন। আসেন আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দেখাই নেই, এটা একটু দেখে নেন। এবং এই জায়গাতে কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। দেখেন তো, স্যার এগুলো লেখার দরকার আছিল একটু। স্ক্রিনশট নিয়ে নেন ভাই, পরে লিখবেন। মানে আমার স্টপ করে রেখে আপনি যদি লেখেন আপনি বিপদে পড়বেন। একটা স্ক্রিনশট নিয়ে নেন ভাই। ওকে, একটু কষ্ট করে একটা ওকে স্ক্রিনশট স্যার। নিয়ে নেন। আচ্ছা, তাহলে এবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, দেখেন আপনি সামনে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ যেই কোনোটা লিখতে পারবেন, বাট শেষের অংশে অবশ্যই কি হইতে হবে, অ্যাসার্টিভ হবে। তাহলে আপনি সামনে যাই লেখেন না কেন পেছনেরটা অ্যাসার্টিভ হবে। ভুলেও যদি এরকম চিন্তা ভাবনা করছেন যে না, আগে একটা অ্যাসার্টিভ লিখে ফেলাই পরে একটা ইন্টারোগেটিভ লিখে ফেলাই, নো, এরকম কোনো সেন্টেন্স হবেই না। যদি চিন্তা করেন আগে অ্যাসার্টিভ লিখবো পরে একটা ইম্পারেটিভ লিখবো, নো, হবেই না। তাহলে কি হবে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ যাই লেখেন শেষে আপনার অ্যাসার্টিভ যুক্ত করতে হবে। দিস ইজ কল্ড ইমবেডেড সেন্টেন্স। আসেন তাহলে আমরা একটু প্র্যাকটিক্যালি এক্সাম্পল দেখে নিই। এই যে দেখেন আমি আপনাদের জন্য ইমবেডেড সেন্টেন্সের এক্সাম্পল লিখে রাখলাম। আই নো ভেরি ওয়েল, আমি খুব ভালোভাবে জানি। দেখেন এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্যাট, এখানে দ্যাট দিলেও চলে না দিলেও চলে, কোনো সমস্যা নাই। হি লিভস আ পুয়ার লাইফ, আপনি চাইলে লিভস না বলে চাইলে বলতে পারতেন হি লিডস আ পুয়ার লাইফ। আমি খুব ভালোভাবে জানি যে সে একটা খুবই দরিদ্র জীবন যাপন করে বা নর্মাল জীবন যাপন করে। দেখেন আগের অংশ অ্যাসার্টিভ, পরের অংশ অ্যাসার্টিভ যুক্ত হয়ে গেছে, এখন এটার নাম ইমবেডেড সেন্টেন্স। এখন আপনি বলেন কেউ যদি এই 1 নাম্বার সেন্টেন্সটারে কোয়েশ্চেন বলে, আপনি তো জীবনেও মানবেন না, মানা উচিত না। এবার পরের অংশে আসেন, ডু ইউ নো। আচ্ছা, শুধু এতটুকু অংশটাকে আমরা কেন ইন্টারোগেটিভ বলবো, কে বলতে পারবেন? কারণ স্যার এখানে ওই ডু আসছে আগে এই শুরুতে। তো, টু না বলে ভাই আমরা এইভাবে বলি কারণ এইখানে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব চলে আসছে। ডু সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব না আসলে প্রশ্ন হবে না। তাহলে দেখেন এই এতটুকু হলো ইন্টারোগেটিভ। এখন আপনারা বলেন তো এই দ্বিতীয় অংশটা কি ইন্টারোগেটিভ অর নট? দ্বিতীয় অংশটা ইন্টারোগেটিভ অর নট? রমজান ভাই বলেন। দ্বিতীয়টা স্যার ইন্টারোগেটিভ, এটা হচ্ছে ইন্টারোগেটিভ না। হ্যাঁ, ইন্টারোগেটিভ না, কারণ সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব নাই। এখানে হয় আর থাকুক, ওয়েন থাকুক, হুইচ থাকুক আর ওয়ার্ড থাকুক, আপনাকে দেখতে হবে যদি এরপরে সাবজেক্ট প্লাস মূল ভার্ব চলে আসে তাহলে সেটা কোনোভাবেই ইন্টারোগেটিভ না। ইন্টারোগেটিভ হতে গেলে সাবজেক্টের সামনে আপনাকে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব আনতে হবে, যেহেতু নাই। এই যেটা মুছে দেন, হি লিভস নাও, সে এখন বাস করে, দেখেন অ্যাসার্টিভ হয়ে গেছে। তাহলে ইন্টারোগেটিভ হতে গেলে আপনাকে এটা এরকম থাকতে হতো, হয় আর ডাজ হি লিভ নাও, তাহলে এটা ইন্টারোগেটিভ হতো, কারণ সাবজেক্টের আগে অক্সিলারি চলে আসছে। যদি সাবজেক্টের আগে অক্সিলারি না থাকে সেটা কোনোভাবেই
ইন্টারোগেটিভ হবে না। তাহলে সামনের অংশ ইন্টারোগেটিভ, পরের অংশ অ্যাসার্টিভ। এই যে দেখেন, এই সেন্টেন্সটার নাম হলো ইমবেডেড সেন্টেন্স। যেহেতু এটা প্রশ্ন, চাইলে আপনি এটাকে বলতে পারেন ইমবেডেড কোয়েশ্চেন। এইবার আসেন, আপনি যদি আপনার এক বন্ধু আপনার বাসায় বেড়াইতে আসছে, কিন্তু এটা জন্মের ফাজিল, বেড়াইতে আসছে ঠিকই আপনার বাসায়, কিন্তু আইসা বলতেছে দোস্ত ভালো লাগতেছে না, জায়গা আরে কাজ আছে, গেলাম রে, এই উঠলাম রে, এই গেছি রে। আপনার মেজাজ খারাপ হয়ে গেছে, তখন আপনি রাগ করে বলেন যা বেটা যা, ভাগ, গো টু দ্য প্লেস, ওই জায়গায় চলে যা। কোন জায়গায়? হোয়ার ইউ ওয়ান্ট টু লিভ, যেখানে তুই থাকতে চাস, বাস করতে চাস, ওখানে যা, এখানে আর যেন তোরে না দেখি। এই যে দেখেন, আপনি বলতেছেন গো টু দ্য প্লেস, এইটা কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্স। এখন এতটুকু অংশকে কি আমরা ইন্টারোগেটিভ বলতে পারবো? পারবো না। হোয়াই নট? কারণ সাবজেক্টের সামনে অক্সিলারি ভার্ব নাই। তাহলে এটা কি দাদা? এটা হলো একটা অ্যাসার্টিভ। এই দুটো সম্মিলিত ভাবে কি নিয়েছে? ফুল স্টপ চিহ্ন নিয়েছে। ওকে, আশা করি ইনশাআল্লাহ এতটুকু বুঝা ফেলাইছেন। এর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা? যদি থাকে আমাকে বলেন। আচ্ছা, যাক। মৌনং সম্মতিম লক্ষণম, তাই না? চুপ করে থাকা সম্মতির লক্ষণ, মানে আপনারা বুঝে ফেলছেন। তাহলে আসেন এবার প্র্যাকটিস সেকশনে যাই। আমারে বলবেন আপনারা 1 নং প্রশ্নের উত্তর কি। আগেই বলে দেই, এখানে 80% মানুষ এই প্রশ্নের উত্তর ভুল লেখে। হ্যাঁ, দেখি আপনারা সেই 80% মানুষের মধ্যে আছেন কিনা যারা উত্তরটাকে ভুল লেখে। কুইকলি আনসার করবেন, দেখি কারা কারা পারেন। স্যার অ্যান্সার সি হবে না? একজন অ্যান্সার সি বলছে, বাকি একটু ট্রাই করুন তো দেখি। বি। এই তো গুড, আমার আম্মা জান বি বলছে। আর কেউ? আর কেউ কিছু বলবেন? দেখছেন, সব চুপসে গেল। যারা যারা বি, এ, বি, সি বলছেন, সবাই ভুল করছেন। উত্তর হবে, এখানে কোনো উত্তরই নাই। আসেন আমরা একটু মিলায় দেখি। দেখেন, এখানে মারাত্মক ইন্টারেস্টিং একটা জায়গা আছে যেটা আমাদের ভাই বোনেরা বোঝেই না। দেখেন, আমি যখন লিখলাম ডু ইউ নো, তুমি কি জানো, এতটুকু হইতেছে ইন্টারোগেটিভ। তাহলে পরের অংশে আমার কি দরকার? আমার দরকার অ্যাসার্টিভ। এখন দেখেন, আপনি বলতে পারেন স্যার 1 নাম্বার কেন হলো না? কারণ 1 নাম্বারে হোয়ার হি লিভ আছে, হি হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এরপরে কখনো লিভ হয় না। এটা হতো লিভস, যেহেতু লিভস নাই তাই এটা কাটা। 2 নাম্বারে আসেন, আগের অংশে যেহেতু ইন্টারোগেটিভ, পরের অংশে অ্যাসার্টিভ হবে। তারা সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব লিখে এটাকে ইন্টারোগেটিভ বানাই ফেলছে, সো বিও কাটা। সি নাম্বারটা কেন হলো না? কেন হলো না? কারণ এখানে ইতিমধ্যে একটা প্রশ্নবোধক চিহ্ন দেয়া প্রশ্নবোধক আছে। চিহ্ন আর ওই আছে। প্রশ্নবোধক চিহ্ন এই আছে। প্রশ্নবোধক চিহ্ন দেখার পরেও যারা আরেকটা প্রশ্নবোধক চিহ্ন নিছেন, তাদেরকে নিয়ে আমাদের প্রশ্ন আছে যে এরা ঠিকঠাক মতো পড়ে নাই, দেখে নাই। যদি প্রশ্নটা পড়তো তাহলে এটা ধরে ফেলতে পারতো। একটা প্রশ্নে কখনো দুটো প্রশ্নবোধক চিহ্ন থাকে না। যেহেতু এখানে 2টা পাইছেন, তার মানে দেখছেন কোশ্চেন কেমন ট্রিকি টাইপের কোশ্চেন আসছে। এখন অনেকের মাথায় এই কোশ্চেনটা আসবেই না। এরা চিন্তা করবে ওহ পাইছি রে, এরপরে বাসায় এসে বলবে ইস, আবেগ কাজ করছিল রে, বিবেক কাজ করে নাই। বিবেক কাজ করে নাই, তাহলে এখন হাফ নাম্বার কাটা যাক। বুঝতে পারছেন তো ভাই? যেহেতু একটা উত্তর নাই, তাহলে কারেক্ট অপশন হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ, উপরের একটাও না। ঠিক আছে? স্যার তাহলে রাইট অ্যান্সার হতো এরকম, হোয়ার হি লিভস, এরকম হতো। না, এটা রাইট আনসার হতো, কিন্তু ওই যে প্রশ্নবোধক দেয়া আছে ভাই। যদি না থাকতো, জি স্যার। হ্যাঁ, বুঝতে পারছেন বলার তো পরে ভাই? কি হয়েছে? তাহলে দেখেন, জি এইটা স্যার। কিন্তু আপনার ব্রেন নিয়ে খেলা, বুঝছেন? আপনার মাথা নিয়ে খেলতেছে আপনার সাথে। এখন তার মানে কি, এই জায়গাটাতে আপনার খুব ট্রিকি ভাবে চিন্তা ভাবনা করতে হবে। হ্যাঁ, ট্রিকি চিন্তা ভাবনা না করলে কিন্তু পরে কট খায় যাবেন। জি স্যার, দেখেন, ধরা খা গেলাম। এবার 2 নাম্বারটা দেখি কে কে উত্তর করতে পারেন। জি হ্যাঁ, স্যার। এই জায়গাতেও দেখবেন 60 থেকে 70% পোলাপান এই জায়গাতেও কট খায়। দেখি আপনারা কট খান নাকি টক খান, এই প্রশ্নের উত্তরটা আপনারা দিতে পারেন কিনা। Let me know. Please let me know. খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, যেখানে আমাদের ভাই বোনেরা নিয়মিত ভুল করে। স্যার বলবো না, ভুল হইব।
ভুল হোক না, কারণ ভুল থেকে রুল আসবে, বুঝছেন? আচ্ছা দেখেন, আমরা যদি জাস্ট এতটুকু অবজার্ভ করি, আমরা দেখতে পাচ্ছি প্লিজ লেট মি নো, দয়া করে আমারে বলো, আমার একটু জানাও। এই যে প্লিজ দিয়ে শুরু হয়েছে, এটা কি সেন্টেন্স ভাইজান? ইম্পারেটিভ ইম্পারেটিভ। সেন্টেন্স। সামনের অংশে ইম্পারেটিভ আছে, আপনার পিছনের অংশে কি দরকার? অ্যাসার্টিভ দরকার, অ্যাসার্টিভ। এখন দেখেন, বি নাম্বারে সাবজেক্টের আগেই অক্সিলারি আইসা এটার ইন্টারোগেটিভ বানায় ফেলছে, তাহলে বি নাম্বারে কোপা সামসু বাদ দিয়ে দিলাম। এইবার বাকি থাকলো এ, সি এবং ডি। ডি নাম্বারটারে আগে কাটবো, কারণ গো একটা ভার্ব, তাই না? আপনি কি কখনো বলছেন আই উইল গো ক্লাস, নাকি আই উইল গো টু দ্য ক্লাস? আই উইল গো দ্য ক্লাস হয় নাকি আই উইল গো টু দ্য ক্লাস হবে? এখানে কি টু আছে নাকি টু নাই? টু নাই। টু নাই দেখে এটা ভুল। এইবার আসেন, জি বাকি থাকলো লালডা আর থাকলো কালাডা, কোনটা নেবেন? আচ্ছা, এখানে টু নাই বলে ভুল, আর এখানে টু দিছে বলে ভুল। এখানে টু বসবে না। মাথায় রাখবেন, কোন জায়গায় বা কোথাও অ্যাটেন্ড করা বোঝাতে তার পূর্বে কখনোই প্রেপোজিশন বসে না। পাশে খাতা কলম থাকলে লিখে রাখেন, পাশে খাতা কলম জি স্যার থাকলে আছে। লিখে রাখেন। আমি আবার জি বলি, স্যার। কাজে আসবে এটা। যে লেখেন জি স্যার বলেন। কোন স্থানে বা কোথাও অ্যাটেন্ড করা বোঝাতে, কোন স্থানে উপস্থিত হওয়া বোঝাতে, অ্যাটেন্ড না, কোন স্থানে উপস্থিত হওয়া বোঝাতে অ্যাটেন্ডের পরে কোনো প্রেপোজিশন বসে না। কোন স্থানে বা কোথাও উপস্থিত হওয়া বোঝাতে, কোথাও উপস্থিত হওয়া বোঝাতে অ্যাটেন্ডের পরে প্রেপোজিশন বসে না। যেমন কেউ যদি বলে, দেখেন কেউ যদি বলে যে আই উইল অ্যাটেন্ড ইন দ্য ক্লাস, সেন্টেন্স শেষ। I will attend the class, I will attend the meeting, I will attend the seminar, not I will attend in the seminar। ঠিক আছে? অ্যাটেন্ড এর পরে প্রেপোজিশন বসে না। তাহলে গো এর পরে বসে, দেয় নাই বইলা ভুল। অ্যাটেন্ড এর পরে বসে না, দিছে বইলা ভুল। আর এটা তো ইন্টারোগেটিভ হয়ে গেছে, বড় ভুল। তাহলে কারেক্ট আনসার কোনটা? বুঝতেছেন? বুঝতে পারতেছেন তো ভাই? আচ্ছা, এইবার 3 নাম্বারটাতে একটু ঝামেলা হয়ে গেছে। 4 নাম্বারটা বলেন, এখানে আমি অপশন গুলো লিখতে ভুলে গেছি। 4 নাম্বারটা বলেন, আই হ্যাভ নো আইডিয়া। আমার কোনো আইডিয়াই নাই। এই দেখেন, আই হ্যাভ নো আইডিয়া, আমার কোনো আইডিয়াই নাই। এই যে আই হ্যাভ নো আইডিয়া, এতটুকু নিঃসন্দেহে অ্যাসার্টিভ। তাহলে পরের অংশে অ্যাসার্টিভ খুঁজে বাই করেন। এখন দেখেন, এই যে ডিড আগে চলে আসছে, হোয়ার ডিড সাবজেক্টের আগে চলে আসছে, তার মানে এ এবং সি আগে ঘেঁচা, বাকি থাকতেছে বি এবং থাকতেছে ডি। দেখেন আমাদের কোনটা নেওয়া উচিত? আমার কোনো আইডিয়াই নাই, ইফ হি ডিড গো। এই যে দেখেন, ইফ হি ডিড গো বলতে কিছু না, ইফ হি ওয়েন্ট হলে হতে স্যার পারতো। ডি হবে। ডি হবে ডি। ডি, হ্যাঁ। আই হ্যাভ নো আইডিয়া হোয়ার হি ওয়েন্ট, অর্থাৎ সে কোন জায়গায় গেছে এইটা নিয়ে আমার কোনো আইডিয়া নাই। বুঝতেছেন তো ভাইজান? বুঝতেছেন কি? জি স্যার আপনার কাছে তো বুঝি, পরবর্তীতে আবার আইলা যাই। না, পরবর্তীতে হবে না, সমস্যা হবে না ইনশাল্লাহ। আপনি প্র্যাকটিস করতে থাকলে এই জায়গাতে আর আপনার সমস্যা হবে না। এখন সমস্যা হচ্ছে ভাই, আপনি আমি আমরা তো প্র্যাকটিস করি না ভাই। আমি প্র্যাকটিস না করলে কেমনে পারবেন? তাহলে ইমবেডেড কোয়েশ্চেন বলা হয়েছে, এটা কি ইমবেডেড কোয়েশ্চেন নাকি ইমবেডেড সেন্টেন্স? বুঝছেন তো ভাই? চিন্তা স্যার করেন স্যার আপনি। এটা সেন্টেন্স, ইম্পর্টেন্ট হ্যাঁ সেন্টেন্স অবশ্যই ভাই, স্যার। এটা তো সেন্টেন্স, এটা কি কোনোভাবে কোশ্চেন হয়? অথচ দেখেন, না স্যার। এখানে কিন্তু অ্যাসার্টিভ প্লাস অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ প্লাস অ্যাসার্টিভ, ইম্পারেটিভ প্লাস অ্যাসার্টিভ হয়। তার মানে জিনিসটা হয় টোটাল 3 রকমের। অথচ আমাদেরকে আজীবন বলা হয়েছে নাম 1 রকমের, কিন্তু দেখানো হয়েছে 3 রকমের। তার মানে দেখেন, বইগুলো এই জায়গাটাতে নিয়মিত ভাবে অনিয়মিত হয়েছে, অর্থাৎ ভুল করে আসছে। অথচ তারা এই ভুলটারে রুল বানায় ফেলছে। এখন আমি ইমবেডেড সেন্টেন্স বললে মানুষ ভাববে কি জানেন, দেখছিস টপিকের নামে জানে না। হ্যাঁ, সমস্যা হয়েছে এই জায়গাতে আর। তাহলে আমরা ধরে নিতে পারি যে ইনশাল্লাহ আমরা ইমবেডেড সেন্টেন্স পারবো। হ্যাঁ, তাহলে আমাদের ইমবেডেড সেন্টেন্স শেষ। এখন আমাদের আলোচ্য টপিকে আর কি দেয়া আছে? আমাদের আলোচ্য টপিকে দেয়া আছে ইমবেডেড সেন্টেন্স, সাবজাংটিভ আর প্যারালালিজম, তাই না? তাহলে আসেন আমরা আগে প্যারালালিজমে যাই।
পরে আমরা সাবজাংটিভে চলে যাব। ওকে, প্যারালালিজম টপিকটার নাম শুনেছেন ভাই? শুনেন নাই না? আপনারা এত কম নাম শুনলে কিন্তু বিপদ। আচ্ছা আসেন আমরা তাহলে এবার প্যারালালিজমে চলে যাই। প্যারালালিজম, প্যারালাল শব্দের বাংলা অর্থ কে বলতে পারবেন আপনাদের মধ্যে? প্যারালাল, প্যারালাল শব্দের বাংলা অর্থ আপনাদের মধ্যে কে বলতে পারবেন আমাকে? স্যার সমান্তরাল। এই তো, ধন্যবাদ। সমান্তরাল অথবা সমান সমান, তাই তো ভাই? আপনি বলতে পারেন সমান্তরাল অথবা সমান সমান। যেমন এই রেখার সাথে এই রেখা কখনোই সমান্তরাল হবে না। সমান্তরাল হইতে গেলে ভাই দুইটারই সমান হইতে হবে, তাই না? তাহলে প্যারালালিজম মানে হচ্ছে কি সমতা বিধান বা সমতা। এটা ম্যাথের ভাষায় আপনি কি করছেন জানি না, গ্রামারের ভাষায় এটাকে বলা হবে সমতা বিধান। কিভাবে করব আসেন আমরা একটু দেখে নেই। প্যারালালিজম বাংলা হলো ব্যাকরণিক সমতা। বাংলা হলো ব্যাকরণিক সমতা বা ব্যাকরণগত সাম্যাবস্থা। আমরা মনে রাখবো যে এন্ড, বাট, অর, THAN, ইএন না কিন্তু, দেন, তারপরে ধরে নেন নট অনলি, বাট অলসো, এরপরে আরো আছে যেমন আইদার, অর, যেমন নাইদার, নর, যেমন ওয়েদার, অর, এরকম আরো আছে ভাইয়া, আমি সব লিখতেছি না। অ্যাজ সো অ্যাজ, লিখে দিই অ্যাজ অথবা সো অ্যাজ, এরপরে কমা, ডট ডট ডট, কমা, ডট ডট ডট, অ্যান্ড ডট ডট ডট। মাথায় রাখবেন এই যে বিষয়গুলো দেখতেছেন, এই যে নামগুলো দেখতেছেন, এই যে অপারেটর গুলো দেখতেছেন, হ্যাঁ, এদেরকে আমরা নাম দিলাম অপারেটর। হ্যাঁ, এই অপারেটর গুলোর যদি সামনে এবং যদি পেছনে কোনো গ্রামাটিক্যাল আইটেমস থাকে, এক্ষেত্রে ধরে নেন আগে লেখা আছে একটা নাউন, তাহলে মাথায় রাখবেন এদের পরে হবে সাধারণত নাউন। প্রোনাউন হতে পারে, কারণ নাউন প্রোনাউন একই জিনিস। ধরেন এদের আগে লেখা আছে অ্যাজেক্টিভ, তাহলে এদের পরে হবে অ্যাজেক্টিভ। ধরেন এদের আগে আছে টু প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম মানে ইনফিনিটিভ, তাহলে এদের পরেও হবে ইনফিনিটিভ। যদি দেখেন এদের আগে আছে জিরান্ড মানে আইএনজি যুক্ত একটা ভার্ব, তাহলে এদের পরেও হবে জিরান্ড মানে কি ভাই, আইএনজি যুক্ত একটা ভার্ব। যদি দেখেন এদের সামনে দেয়া আছে, যদি দেখেন যে এদের সামনে দেয়া আছে একটা প্রোনাউন, আমি পিএন লিখলাম, তাহলে, এবং প্রোনাউনের কিন্তু 5টা করে ফর্ম হয়। আপনারা জানেন একটা করে প্রোনাউনের 5টা করে ফর্ম হয়। যেমন আই হলো একটা প্রোনাউন, এটার 5টা ফর্ম আছে। আই হলো সাবজেক্টিভ, মি হলো অবজেক্টিভ, মাই হলো পজেসিভ, মাই সেলফ হলো রিফ্লেক্সিভ, মাইন ডাবল পজেসিভ। তাহলে আপনি বলতে পারেন আই, মি, মাই, মাই সেলফ, মাইন। আই, মি, মাই, মাই সেলফ, মাইন। এই দেখছেন কয়টা ফর্ম হয়ে গেল? 5টা ফর্ম। হি, হিম, হিজ, হিমসেলফ, হিজ। একটা করে প্রোনাউনের 5টা করে ফর্ম। তাহলে ধরে নেন প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম আছে সামনে, তাহলে এর পরে যদি কোনো প্রোনাউন থাকে, তাহলে এই প্রোনাউনটারও অবশ্যই সাবজেক্টিভ ফর্ম হবে। যদি এর আগে দেখেন যে একটা প্রোনাউন আছে, দেয়া আছে অবজেক্টিভ ফর্ম, তাহলে দেখবেন এর পরে যে প্রোনাউন আছে সেটাও হবে অবজেক্টিভ ফর্ম। দ্যাট মিনস আগে যা পরে তা, আগে যা পরে তা। এখন এখন আমি আপনাদেরকে একটু এই অংশটা দিয়ে 2-1টা বাক্য লিখে প্র্যাকটিক্যালি শিখাই, মজা পাইবেন ইনশাল্লাহ। এবং আমাদেরকে যে অনেক সময় মাঝে মাঝে ভুলভাল শেখানো হয় সেটাও বুঝতে পারবেন। আচ্ছা, স্যার, এতটুকু লেখা যায়? জি জি, বলেন ভাই। নাইদার ডট নর এর পরে ওটা নিচে কি লিখছেন ওইটা হোয়াট? এটা এই যে ওয়েদার অন, ও আজকে তো ফেয়ার অ্যান্ড লাভলি লাগাই নাই, তাই মনে হয় একটু পচা হচ্ছে হাতের লেখা, তাই না? এখন ঠিক আছে তো? বুঝছেন ভাই? জি স্যার। এটার আমি পুষে ফেলাবো এখন, যে মুসলাম।
আচ্ছা দেখেন, আমরা জানি প্রোনাউনের অনেকগুলো ফর্ম হয়, হয় সাবজেক্টিভ, হয় অবজেক্টিভ, এরপরে হয় পজেসিভ কেস, আমি যেটাকে সংক্ষেপে সবসময় দেখাইছি আপনাদের পিসি, এরপরে হয় রিফ্লেক্সিভ, এরপরে হয় ডাবল পজেসিভ, যেটাকে আমরা সংক্ষেপে বলবো ডিপি। এই যে দেখেন, আমরা কিন্তু এগুলোকে এভাবে বলতে পারি, আই, এখান থেকে আসছে মি, তারপরে আসছে মাই, তারপরে আসছে মাই সেলফ, এবার আসছে মাইন। সিমিলারলি দেখেন, আমি যদি হি দিয়ে বলি হি, হিম, হিজ, হিমসেলফ, হিজ, এগুলো আপনার জন্য জানা, আহামরি মনে হয় না আর খুব বেশি কঠিন হবে, এগুলো আপনারা পারবেন। এখন আসেন প্র্যাকটিক্যাল এক্সাম্পলে আমরা চলে যাব, আমরা অনেক কিছু শিখবো ইনশাল্লাহ। তাহলে প্রথমে আমরা লিখলাম, ধরেন আমি একটা বাক্য লিখলাম যে লিখলাম আমি তার চেয়ে লম্বা, আমি তার চেয়ে লম্বা। এখন আমার এই বাক্যটা আসলে কি লেখা উচিত? আমার এই বাক্যটা কি লেখা উচিত? আই অ্যাম টলার দেন হি, নাকি আই অ্যাম টলার দেন হিম? বলেন কোনটা হবে? আই এম টলার দেন হি নাকি আই এম টলার দেন হিম? হি কি হবে স্যার, হবে স্যার? হি হবে স্যার। জি স্যার, হি হবে স্যার। কেন স্যার? কারণ এই যে দেন হলো, সাবজেক্টিভ ফর্ম। এর আগে কি আছে? আই, সাবজেক্টিভ ফর্ম। তাহলে আমার দেনের পরে কি লাগবে? সাবজেক্টিভ ফর্ম। তাহলে হি সাবজেক্টিভ, হিম অবজেক্টিভ, আমরা নিব না। এবার একটা কাল্পনিক বাক্য লিখতেছি, সত্যি ভাইবেন না আবার, তাহলে বিপদ। হ্যাঁ, এই বাক্য আমার বউ পর্যন্ত গেলে আমার আজকে সানডে মানডে ক্লোজ করে দেবে। ধরেন আমি একটা বাক্য লিখলাম যে রূপা লাভস হিমু অ্যান্ড আই, সরি, হিমু অ্যান্ড মি। রূপা হিমুরে আর আমারে ভালোবাসে, মানে রূপার মন বিশাল বড়, সে একজন না দুইজনরে ভালোবাসে। তো আপনাদেরকে বললাম যে ভাই জানেন, রূপা না আমারে আর হিমুরে ভালোবাসে। তা আপনারা এই কথা শুনে জিজ্ঞেস করলেন, ভাই তাই নাকি? বাহ, রূপা তো খুব ভালো। তা ভাই সত্যি করে কোন দেখি, এই রূপা কি আপনারে বেশি ভালোবাসে নাকি হিমুরে ভালোবাসে? তখন ধরে নেন আমি বাক্যটাকে আরেকটু বড় করে বললাম, আই থিঙ্ক, আমার মনে হয়, শি লাভস মি মোর দেন হি নাকি হিম। এবার এটারে কিরা বলতে পারবেন বলেন? আমি কি এবার হি লিখবো নাকি হিম লিখবো? স্যার হিম লিখবো, মি আছে তাই। এই তো সাব্বাস, বাপের বেটা আব্বাস। ওনাকে অবশ্যই আমাদের দলে নিয়ে নিলাম। তাহলে দেখেন, দেনের আগে কি আছে ভাই? অবজেক্টিভ। তাহলে দেনের পরে কি হবে? অবজেক্টিভ। তাহলে এবার আর সাবজেক্টিভ নেওয়া যাবে না। আমি নিজে বাংলাদেশের বিভিন্ন বই লেখা দেখছি, তারা এইভাবে লিখছে, দেন অ্যাজ সো অ্যাজ এর পরে প্রোনাউনের সাবজেক্টিভ হয়। এই বেটারা একটাবারও চিন্তা করলো না যে দেন অ্যাজ সো অ্যাজ এর পরে সাবজেক্টিভ হয়, এরকম কোনো ফিক্সড রুল নাই। আগে যা থাকে পরে তাই হয়। এই রুলটা আমি আজ থেকে প্রায় 5-6 বছর আগে জয়কলি নামে একটা বইয়েও দেখেছিলাম, ইংলিশ বিচিত্রা নামে একটা বইয়ে। তারা বলতেছে যে অ্যাজ দেন এগুলোর পরে প্রোনাউনের সাবজেক্টিভ হয়। আসলে সাবজেক্টিভ হবে এর কোনো গ্যারান্টি নাই, এটা ডিপেন্ড করতেছে আগে যা পরে তা। বুঝছেন কিনা বলেন? জি স্যার। আচ্ছা, এবার দেখেন, আমরা আরেকটা রুল বলছিলাম যে ডট 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 কমা ডট 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 এন্ড ডট ডট ডট, যদি এরকম কখনো থাকে সেক্ষেত্রে আমাদেরকে সেম রুল ব্যবহার করতে হবে। ধরেন আমি একটা বাক্য, এটা কই লিখবো, জায়গা তো নাই, চাইতেছিলাম এখানে লিখবো। এটা তো আর ছোট গুলো দেখতেই পাবেন না। ধরেন 3 নম্বর বাক্যটা আমি এখানে লিখলাম। ধরে নেন, বারবার রূপা লিখে ফেলতেছি। দেখেন, ধরেন আমি লিখলাম রূপা লাভস রিডিং বুকস। বাংলা কি ভাই? রূপা বই পড়তে পছন্দ করে। কুকিং নুডলস, নুডলস রান্না করতে পছন্দ করে। অ্যান্ড টু ওয়াচ টেলিভিশন, টিভি দেখতে পছন্দ করে। দেখেন তো বাক্যটা ঠিক আছে না ভুল আছে? না স্যার, ওয়াচিং হবে, পার্টিসিপল হবে। আচ্ছা, এই যে এই হালিম আক্তার বলতেছেন এর আগে নাকি প্যারালেলিজম পড়ানো হয়েছিল?
স্যার সম্ভবত আপনি না, আর একজন যিনি আছে উনি পড়াছিল। ও তাহলে আপনারা আবার এটা কেন পড়লেন? ইন্নালিল্লাহ। আমার নিজেরও খেয়াল ছিল না স্যার। তা আমার বলবেন না, ওই যে হালিম আক্তার লিখলো যে প্যারালালিজম এর আগে পড়ানো হয়েছে। আমি তো আসলে জানি না, বুঝছেন, আমাকে যে টপিক বলে আমি সেটাই ক্লাস নেই। না স্যার, আপনি পড়াচ্ছেন ভালো। উনি স্যার এইভাবে এত আমি অন্তত এই ক্লাসটা পাই নাই, হয়তো আপু পাইছে। এইভাবে ডেসক্রিপটিভ ওয়েতে পাইনি। না না, এই যে হালিম আক্তার তো বলতেছে আমি নাকি ক্লাস নিয়েছি। ও মাই গড, এটা তা রিপিট অন্য হলো কেন? কেউ এখন তো রিসেন্টলি এভাবে একটু সম্ভবত মিসম্যাচ হয়ে যাচ্ছে, রিপিট হচ্ছে। এর আগে একবার ক্লাস রিপিট হলো স্যার। একটু আহ, কি বলে, সিলেবাসটা একবার রিভিশন দেওয়া দরকার, কোনটা হয়েছে কোনটা হয় নাই। আচ্ছা ঠিক আছে, একটু আপনার রিভিশন দিয়েন তো, না হলে ঝামেলা হবে। আচ্ছা বলেন, এই সেন্টেন্সটা ঠিক আছে নাকি ভুল আছে? স্যার ভুল আছে। ভুল আছে, দেখেন, কারণ কমার আগে ভাই আইএনজি যোগ হয়েছে। এইখানে দেখেন এন্ড এর আগেও আইএনজি যোগ হয়েছে, কুকিং, রিডিং। সো পরেরটা কি হবে? টু ওয়াচ নাকি ওয়াচিং? ওয়াচিং হবে, কারণ কারণ এই যে কমা এবং এন্ড দ্বারা যুক্ত প্রত্যেকটা আইটেম একই রকমের হয়। ঠিক আছে। আচ্ছা আসেন তাহলে আমরা কিছু প্রশ্নে চলে যাই। আপনারা বলেন। হালিম আক্তার বলেন তো বাবা, এই 1 নাম্বার প্রশ্নের উত্তরটা কি হবে? স্যার আমি বলি। হ্যাঁ বলেন। স্যার লিভ বিহাইন্ড, যেহেতু আগে লিভ আছে মানে বেস ফর্ম আছে, ট্রাভেল অ্যাক্রস হবে। বি নাম্বারটা বেস ফর্ম হ্যাঁ, হবে। দেখেন, প্রথমে দেয়া আছে টু অ্যাবান্ডান। আপনারা মনে হয় জানেন অ্যাবান্ডান, অ্যাবান্ডান্ড, অ্যাবান্ডান্ড এর মানে পরিত্যাগ করা, ত্যাগ করা, ছেড়ে যাওয়া। তাহলে দেখেন প্রথম অংশে আমরা দেখতে পাচ্ছি দেয়া আছে, এ দেখেন কমার সামনে কি দেয়া আছে? 2+V1। এবার দেখেন কমার পরে এইখানেও কিন্তু আছে 2+V1, তবে টুটা উজ্জ্ব রাখছে। আমরা চাইলে লিখতেও পারতাম টু অ্যাবান্ডন দেয়ার হোমস, তাদের বাড়ি ত্যাগ করে বা তাদের বাড়ি ত্যাগ করা। টু লিভ বিহাইন্ড দেয়ার ফ্যামিলিজ, তাদের পরিবারকে পেছনে রেখে যাওয়া। অ্যান্ড এই যে এবার অ্যান্ড এর পরে ট্রাভেলিং আছে, তাহলে এটা কি হওয়া উচিত কি ছিল ভাই? টু টু ট্রাভেল। ট্রাভেল। টুটা উজ্জ্ব রাখাও যেত। এইখানেই ভুল। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছেন ইনশাল্লাহ। এবার আপনারা 2 নং প্রশ্নের উত্তর বলার চেষ্টা করেন। এটা খুব সহজ। দেখেন, the examination will test your ability to understand spoken English. এই যে দেখেন কমার আগে দেয়া আছে টু আন্ডারস্ট্যান্ড, মানে কি 2+V1। কমার পরেও দেয়া আছে টু রিড। তাহলে অ্যান্ড এর আগে কমা আসছে, দেখছেন? এটাকে আমেরিকান ইংলিশে অ্যান্ড এর আগেও কমা লেখে, ব্রিটিশরা লেখে না। তার মানে আমার অ্যান্ড এর পরে হওয়া উচিত কি ছিল ভাই? টু রাইট। টু রাইট। চিন্তা করছেন আপনারা, এই 45 মিনিট ক্লাস হওয়ার পরে টের পাইলেন এই টপিকটা এর আগে হয়ে গেছে। আপনাদেরকে জানাই নাই আজকে কোন কোন টপিক হবে। স্যার রুটিনে ছিল স্যার, প্যারালালিজম। এটা রুটিনে দেয়া ছিল, আপনারা একটু খেয়াল করে বলবেন না? তাহলে তো রিপিট হইতো না, আমরা অন্য একটা টপিক করা দিতাম। হালিমা আক্তার আছেন, কথা বলতে পারবেন বাবা? আচ্ছা সে হয়তো পারবে না। এটা একটা বোকামি হয়ে গেল না, বলেন তো? মানে আপনারা যখন দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে রুটিন কখন দেয় ভাই? একদিন আগে দেয় না? স্যার মাসের শুরুতে দিয়ে দেয়, আমাদেরই ভুল, মাসের শুরুতে পাইছিলাম এবং রুটিনে ছিল কি কি ক্লাস হবে। তাহলে মানে মাইন্ড করেন না, এটা আপনাদেরও একটা চরম ভুল আর কি। ধরে নেন তারা অনেক প্যারেশানিতে থাকে, একটা টপিক 2বার দিয়ে দিছে। আপনারা একটু চেক এন্ড ওভার চেক দিলেই তো হয়ে যেত, ডাবল চেক দিলেই হয়ে যেত। জি স্যার, ওভার। আমরা অফিসে জানালে অফিসে এটা রিভাইজ করে দেয়। আমার মানে এবার জানানো হয়নি, খেয়াল করি নাই। এর আগে যত অফিসে জানাইছি ওরা পরে কারেক্ট করে দিচ্ছে জিনিসগুলা। ঠিক আছে, তাহলে আপনারা বাকিগুলো প্র্যাকটিস করে নিন, আমি আর নাই বলি তাহলে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, 6 নাম্বারটাতে চলে আসলাম। এইখানে কম পক্ষে 75% মানুষ ভুলভাল লেখে। দেখি এই প্রশ্নটার উত্তর দিতে পারেন কিনা আপনারা। বলেন তো এটা কি হইতে পারে, সমস্যাটা কোন জায়গায় এটা?
এখানে কমপক্ষে 70% মানুষই উত্তরটা ভুল দেয়। দেখেন, ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি একটু বলি। স্যার টু সাকসিড উইদাউট ট্রাইং। ও মাই গড, তুমি আর একটা জিনিস, এই যে ওই স্যার দ্যানের আছে টু প্লাস স্ট্রাইভ, এই স্ট্রাইভ মানে হচ্ছে সংগ্রাম করা, স্ট্রাইভের সমার্থক শব্দ হচ্ছে স্ট্রাগল। ইট ইজ ফার রিওয়ার্ডিং, ইট ইজ ফার রিওয়ার্ডিং মানে হচ্ছে ইটস মোর রিওয়ার্ডিং, এটা বেশি পুরস্কার পাওয়ার যোগ্য। কোনটা? টু স্ট্রাগল অ্যান্ড ফেইল, অর্থাৎ আপনি স্ট্রাগল করতেছেন এবং ফেল করতেছেন, এইটাকে বেশি পুরস্কার দেওয়ার উপযোগী বা যোগ্য দেন চেয়ে। কিসের চেয়ে? তাহলে টু এর পরে আমার দরকার V1। দুঃখের বিষয় হলো সাকসেস শব্দটা একটা নাউন, এটা আসলে হওয়া উচিত ছিল টু সাকসিড উইদাউট ট্রাইং, অর্থাৎ চেষ্টা না করে সাকসিড হওয়ার চেয়ে স্ট্রাগল করে ফেল করাটা বেশি রিওয়ার্ড পাওয়ার যোগ্য। ওকে, এগুলো খুব ইজিলি পারবেন। দেখেন এখানে লেখা আছে নট অনলি, তাহলে পরের অংশ হয়তো বাট অলসো, বাট টু দিয়ে দিছে। এগুলো প্র্যাকটিস করলেই পারবেন ইনশাল্লাহ। তাহলে আসেন আমি এখন সাবজাংটিভে চলে যাব। ওকে, আমি এখন সাবজাংটিভে চলে যাব। দেখেন তো এগুলো পারবেন কিনা। 8 নাম্বারটা, স্যার ডি নাম্বার হবে, সবগুলা বেস ফর্মে থাকবে। এই তো ধন্যবাদ, ইজিলি পারা যাচ্ছে। দেখেন এখানে বলা আছে হালিম উইল ওয়াশ দ্য ক্লথস, এটা হালিম না ভাই, সরি, হালিমা হবে। ঠিক আছে, ও আচ্ছা সরি, হালিমে, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ স্যার, সেকেন্ড, ছেলেরা করতে পারে, স্বাভাবিক স্যার এটা। হ্যাঁ শিওর শিওর, ঠিক আছে। দেখেন আমি তাড়াহুড়ো করে টাইপ করি তো আমি আবার হালিমারে হালিম বানাই ফেলছি নাকি। দেখেন হালিম উইল ওয়াশ দ্য ক্লথস, হালিম কাপড় চোপড় গুলো ধুইবে, ধুবে আর কি। তাহলে দেখেন কমার আগে আছে উইল, উইলের পরে কি আছে V1। আমরা জানি শ্যাল উইলের পরে ভার্বের 1 নাম্বার ফর্ম বসে, তার মানে এখন সবগুলো আমাদের ভার্বের 1 নাম্বার ফর্ম হবে। আয়রন মানে হচ্ছে কাপড় ইস্ত্রি করা, এটাও ঠিক আছে, এইটাও ঠিক আছে। গিট্টুটা লাগছে ডাস্টিং, ডাস্টিং সামথিং মানে হলো কোনো কিছুর ময়লা পরিষ্কার করা। আপনি যদি বলেন আই উইল ডাস্ট দা ফার্নিচার, বাংলা হচ্ছে আমি ফার্নিচারের ময়লা পরিষ্কার করব। এখানে টু চলে আসছে, এখানে আইএনজি যোগ হয়েছে, তাহলে A, B, C তিনটাই কাটা। কারেক্ট অপশন হচ্ছে ডি। হালিম উইল ওয়াশ দ্য ক্লথস, হালিম উইল আয়রন দ্য শার্টস, হালিম উইল প্রিপেয়ার দ্য মিল অ্যান্ড হি উইল ডাস্ট দ্য ফার্নিচার। এবার আসেন, আই ইউজ মাই টিভি রিমোট কন্ট্রোল, আমি আমার টিভি রিমোট কন্ট্রোলটাকে ইউজ করি। কেন ইউজ করি? টু চেঞ্জ চ্যানেলস, চ্যানেল চেঞ্জ করার জন্য। কমাটা বসে না এখানে, তাহলে দেখেন কমার সামনে টু চেঞ্জ আছে, বাকি সবগুলো টু দিয়ে হবে। তাহলে আইএনজি যুক্ত দুইটারে আমরা আগে তাড়ায় দেই। ঠিক আছে, এইখানে একটার সাথে আবার আইএনজি যোগ আছে, তাহলে কারেক্ট অপশন বি। কারেক্ট অপশন হচ্ছে বি। পারবেন ইনশাল্লাহ। এখন আমরা সাবজাংটিভে চলে যাব। ওকে, তাহলে এখন আমাদের আলোচ্য বিষয়টা হবে সাবজাংটিভ। এটা নিয়ে এই হালিমা একটু কমেন্ট করেন তো, সাবজাংটিভ নিয়েও কি আপনাদের ক্লাস হয়েছিল? স্যার আগের ক্লাসে প্যারালালিজম তো পড়ানো হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাবজাংটিভও পড়ানো হয়েছে তাই না? তাহলে আমি কি অন্য একটা আইটেম পড়াই দিব, বলেন তো, কথা বলেন। স্যার ক্যারিয়ার এড থেকে বলছিলাম, আমি একটু বলছি স্যার। জি 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 ভাই। বিষয়টা হচ্ছে গত মাসের রুটিনে আমাদের এই সাবজেক্টগুলো ছিল, কিন্তু আপনি কারণবশত এই ক্লাসটা নিতে পারেননি, তবে রুটিনে ছিল। তো ওই ক্লাসটা আমরা এই মাসের রুটিনে রাখছি। তো ও না, ক্লাসটা হয় নাই কি এই বিষয়গুলো? ওনারা বলতেছে হয়ে গেছে। না না, হয়ে যায়নি। আহ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে যদি ভাই। অন্য কোনো ব্যাচের স্টুডেন্ট এই লিঙ্কে ঢুকে থাকে তাহলে তার জন্য হয়তো পরিচিত মনে হতে পারে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এটা হতে পারে, কারণ গত মাসে আমি অসুস্থতার জন্য ক্লাস নিতে পারি নাই। স্যার হালিমা আক্তার লিখে দিছে আবার 6 নভেম্বর হয়েছে। আচ্ছা ঠিক আছে বাবা, আমাকে যেহেতু টপিকটা দেয়া আছে, আমরা তো দুটো দুটো টপিক আলোচনা করলামই। হ্যাঁ হালিমা, আপনার সময় নষ্ট হলে বাবা রাগ করেন না। হ্যাঁ আম্মা যান, আপনি আজকে স্কিপ করতে পারেন, যদি মানে ডাবলিং হয়ে যায় আপনি স্কিপ করতে পারেন। হ্যাঁ এই টাইমে অন্য কিছু একটা পড়ে নেন, যাদের ডাবল হয়ে যাইতেছে আর কি।
আর যেহেতু আমি এই মানে আজকের যে বিষয় দেয়া, যে টপিক দেয়া, এইটা দুটো টপিক আপনাদেরকে ইতিমধ্যে পড়ায় ফেললাম। দেখেন আজকের আলোচ্য বিষয় দেয়া ছিল সাবজাংটিভ, প্যারালালিজম আর ইমবেডেড কোয়েশ্চেন। তাহলে আমি প্যারালালিজম দেখালাম, ইমবেডেড কোয়েশ্চেন দেখালাম, এখন বাকি আছে হলো সাবজাংটিভ। তাহলে আমি সাবজাংটিভটাও দেখায় দিই। তাহলে আমরা এখন আলোচনা করব সাবজাংটিভ নিয়ে। হ্যাঁ, তবে এখানে দেখেন এটাকে আমরা সাধারণত সাবজাংটিভ না বলে সাবজাংটিভ ভার্ব বলি, সাবজাংটিভ ভার্ব বলি। তবে বেটার হবে আমরা এটাকে সাবজাংটিভ ভার্ব না বলে সাবজাংটিভ ওয়ার্ড বলি। এটাকে বিভিন্ন বই সাবজাংটিভ ওয়ার্ড বলছে, কেউ কেউ সাবজাংটিভ মোড হিসেবে আলোচনা করেছে। যেটা হিসেবে আলোচনা করুক, আমরা এখন সাবজাংটিভ নিয়ে কথা বলবো। সাবজাংটিভের মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত হলো ভার্ব, তারপরে আছে নাউন এবং আছে অ্যাডজেক্টিভ। তো আমি এরপরে আপনাদেরকে আর বারবার সাবজাংটিভ ওয়ার্ড বলবো না, আমি আপনাদেরকে বলবো SW। হ্যাঁ, আপনি বুঝে ফেলবেন যেটা হলো সাবজাংটিভ ওয়ার্ড। মাথায় রাখবেন, এই যে আমরা সাবজাংটিভ নিয়ে যে ইস্যুটা নিয়ে আলোচনা করব, এটা স্বাভাবিকভাবে আপনার কাছে এটা দেখার পর মনে হবে যে ভাই, সারা জীবনে যত গ্রামার শিখছিলাম সব কেমন মাথার উপর দিয়ে বা ঠ্যাঙের নিচ দিয়ে চলে যাইতেছে। কারণ এই সাবজাংটিভের গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা একটু অড মনে হবে আপনার কাছে, মনে হবে যেটা বরিশাল্লা, নোয়াখাইল্লা, গুলিস্তানের ইংলিশ। এটা কোনোভাবে ইংল্যান্ডের বা আমেরিকান ইংলিশ মনে হবে না, একটু ডিফারেন্ট ডিফারেন্ট আপনার কাছে মনে হবে আর কি। হ্যাঁ, তো দেখেন এই সাবজাংটিভটা আমার লাইফে, সাবজাংটিভ এবং ডিটারমিনার আমার জীবনে বুঝছেন মুখস্থ করতে কষ্ট হয়েছে দুইটা জিনিস সবচেয়ে বেশি। একটা হলো সাবজাংটিভ, আর একটা হচ্ছে গিয়ে আপনার ডিটারমিনার, প্রি ডিটারমিনার, সেন্ট্রাল ডিটারমিনার এবং পোস্ট ডিটারমিনার। তো আপনাদের আর মুখস্থ করতে কষ্ট হবে না, আমি একটা টেকনিক শিখাই দিই। এই টেকনিকটা অবশ্য আমি আমার এক অনলাইন স্টুডেন্ট থেকে শিখছিলাম। সেটা হচ্ছে সাবজাংটিভ ওয়ার্ড গুলোকে আপনি মনে রাখতে পারবেন এইভাবে। হ্যাঁ, সেটা হচ্ছে ওকে ব্রো, ঠিক আছে ভাই, রূপা ইজ ভেরি মডার্ন। ওকে ব্রো, রূপা ইজ ভেরি মডার্ন, এটা দিয়ে আপনি সাবজেক্টিভ ওয়ার্ড গুলোকে মনে রাখতে পারবেন। এখানে কে এটাকে আমরা সি মনে রাখবো, আর এই যে ওয়াইটারে আমরা ডব্লিউ মনে রাখবো, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে আমি প্রথমে আপনাদেরকে সাবজেক্টিভ ওয়ার্ডের ভার্ব গুলো আগে লিখে দেবো। তাহলে আমি প্রথমে আপনাদেরকে লিখে দেবো ভার্ব গুলো। তাহলে আসেন আমরা এই ভার্ব গুলো কিভাবে মনে রাখতে পারি। হ্যাঁ, আমরা প্রথমে ও দিয়ে যাই। ও দিয়ে যে সাবজেক্টিভ ভার্ব সেটা হলো অর্ডার। এবার কে, কে মানে হচ্ছে সি, মানে কে দিয়েও ক, সি দিয়েও ক উচ্চারণ হয়, তাই না? সি দিয়ে আমরা যেটা পাচ্ছি সেটা হলো কমান্ড। এরপরে বি দিয়ে কোনো ভার্ব নাই, আর দিয়ে আছে সাবজাংটিভ ভার্ব। বি দিয়ে অন্য অনেক ভার্ব আছে, যেমন বিল্ড আছে, ব্রেক আছে, তবে আমাদের সাবজাংটিভ ভার্ব গুলো দরকার, অন্য ভার্ব না। তাহলে বি দিয়ে নাই, আমরা আর দিয়ে পাচ্ছি। আর দিয়ে আমরা পাবো রিকোয়ার, রিকমেন্ড, রিকোয়ার, রিকোয়েস্ট। এবার আর এর কাজ শেষ, আমরা ও তে চলে যাই। ও এর কাজ শেষ, আর এর কাজ শেষ। ইউ দিয়ে আমরা পাচ্ছি, এটাকে আমরা আর বাঙালি উচ্চারণ করি আর্জ, কিন্তু ইংরেজরা এই আরটা উচ্চারণ করে না, উচ্চারণ হচ্ছে আজ। হ্যাঁ, তারপর আমরা ফি তে চলে যাই, ফি দিয়ে প্রপোজ, তারপরে প্রিফার, প্রেফার, প্রেসক্রাইব, প্রেসক্রাইব। প্রেসক্রাইব। দেখছেন আসলে এগুলো কি আগে করানো হয়েছিল, হয় না? জি স্যার, আমি মাত্র পাইলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এ দিয়ে যেহেতু আমরা ধরেই ফেলছি, করেই ফেলছি, তাহলে আমরা টপিকটা শেষ করে দিই, না আর বেশি সময় লাগবে না। না স্যার, আমি বাইরে ছিলাম তো খাতা চেক করা হয় নাই, এখন বাসায় এসে খাতা খুলে আচ্ছা পাইছি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হইতে পারে সামনের বিসিএস এই এই তিনটা টপিক থেকে বা আপনারা যে ইনশাল্লাহ স্যার, আল্লাহ চাইলে এখান থেকে দুইটা কোশ্চেন চলে আসতে পারে, রাগ করেন না, ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে এ দিয়ে আমরা পাচ্ছি অ্যাডভাইস। ভাই, এখানে এস ই লিখতে হবে। আপনি যদি লেখেন অ্যাডভাইস, এই নাউন এস হয়ে যাবে। উচ্চারণ হয় জ, অ্যাডভাইস, আর এটার উচ্চারণ হলো স, অ্যাডভাইস। অ্যাডভাইস মানে উপদেশ, আর অ্যাডভাইস উপদেশ দেয়া, উপদেশ দেওয়া। ঠিক আছে? তারপরে পি শেষ। এবার আই দিয়ে হচ্ছে ইনসিস্ট।
এস দিয়ে সাজেস্ট, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই শব্দটা। এস দিয়ে আছে স্টিপুলেট, আচ্ছা ভি দিয়ে হবে না, ই দিয়ে হবে না, আর শেষ, ওয়াইটারে আমরা ডাব্লিউ ধরে নেব। এই যে দেখেন উইশ, এম দিয়ে হবে না, ও দিয়ে হয়ে গেছে, ডি দিয়ে ডিমান্ড, ডিক্রি, ডিক্রি, ই দিয়ে হবে না, আর দিয়ে হয়ে গেছে, এন দিয়ে হবে না। তাহলে এগুলো না আমরা একটু মুখস্থ রাখবো, আরো দুই একটা মনে পড়লে আমরা লিখবো। আমাদের ভার্বের কাজ শেষ। এখন আমরা এই ভার্বগুলোকেই নাউনে কনভার্ট করব। হ্যাঁ, যেই ভার্বের নাউন সেম আমরা সেগুলো আর লিখবো না। তাহলে দেখেন অর্ডার নিজেই ভার্ব নিজেই নাউন লিখলাম না, কমান্ড নিজেই ভার্ব নিজেই নাউন লিখলাম না, রিকোয়ার নিজে ভার্ব কিন্তু এটা নাউন হচ্ছে কি বলেন তো? রিকোয়ারমেন্ট, রিকমেন্ডেশন। রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট। এই তাহলে আমরা রিকোয়ারমেন্ট লিখলাম। রিকমেন্ডেড নাউন বলেন? রিকমেন্ডেশন, রিকমেন্ডেশন। রিকোয়েস্ট নিজেই ভার্ব নিজেই নাউন, আর আজ নিজেই ভার্ব নিজেই নাউন। প্রপোজ থেকে কি আসবে ভাই? প্রপোজাল, প্রপোজাল। প্রেফার, প্রেফারেন্স, প্রেফারেন্স। হ্যাঁ মুছে ফেললাম না, এই যে মুছে নেই, সব চলে আসবে। স্মার্ট বোর্ডের মজাটা এখানে দেখছেন, সব আবার চলে আসছে। এবার দেখেন আমরা প্রপোজ পর্যন্ত গেছিলাম, প্রেসক্রাইব থেকে প্রেসক্রিপশন, প্রেসক্রিপশন, ডাক্তার আপনাকে যেটা দেয় আমরা। তারপরে অ্যাডভাইস থেকে অ্যাডভাইস, অ্যাডভাইস। ইনসিস্ট থেকে ইনসিস্টেন্স, সাজেস্ট। সাজেশন, সাজেস্টন, ছোটবেলায় আমি বলতাম সাজেস্টিয়ন। তারপরে স্টিপুলেট থেকে স্টিপুলেশন, স্টিপুলেশন। স্টিপুলেশন। হ্যাঁ, বাকি যেগুলো সব নিজেই ভার্ব নিজেই নাউন। এইবার আসতেছে আমাদের অ্যাডজেক্টিভ। আচ্ছা স্যার, ভার্বের ক্ষেত্রে অবলাইজ, অবলাইজ আর নাউনের ক্ষেত্রে অব্লিগেশন। হ্যাঁ 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 হ্যাঁ, নেওয়া যায় নেওয়া যায়, নিলাম না। এগুলো প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার নাই ভাই, যতগুলো লিখছে এগুলোই নাই, বুঝছেন? এই ভার্বের ক্ষেত্রে স্টিপুলেট তো ইউজ করি না স্যার ভার্বের ক্ষেত্রে। না না না, আমি করি না। এই যতগুলো লিখছে এগুলো আসবে না তো, আপনার গুণা হাতে গোনা কয়েকটা আসে। তারপর লিখে রাখলাম, আল্লাহ না করুক বাই চান্স যদি চলে আসে। জি ঠিক স্যার, আছে, অ্যাডজেক্টিভের মধ্যে আমরা যেগুলো বাদ দিছি আগে এগুলো দেখে নিই। বি বাদ দিয়েছিলাম, বি দিয়ে আছে বেটার, বেটার। বেস্ট, আর তাদের রেফারেন্স গুড। এখন দেখেন গুড বেটার বেস্ট, যেহেতু বেটার আর বেস্ট আসছে তাহলে আমরা বি দিয়ে গুড নিচ্ছি। ঠিক আছে, এরপরে দেখেন সি দিয়ে অবশ্য আমরা লিখে ফেলছি। এরপরে দেখেন কম্পালসরি, কম্পালসরি মানে বাধ্যতামূলক। এটার সমর্থক হচ্ছে ম্যান্ডাটরি। আমরা লেখার সময় লিখি ম্যান্ডাটরি কিন্তু উচ্চারণ ম্যান্ডাটরি। ওকে, তারপরে ই দিয়ে আছে, অনেক আছে সব লিখতেছি না, এসেনশিয়াল, এসেনশিয়াল, এসেনশিয়াল। এসেনশিয়াল, ঠিক আছে, এরপরে ভি দিয়ে আছে ভাইটাল, আই দিয়ে আছে ইম্পর্টেন্ট, আই দিয়ে আছে ইম্পারেটিভ। স্যার ইম্পর্টেন্ট যদি আমি নাউন ফর্মে ইম্পর্টেন্স না? হ্যাঁ 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 হ্যাঁ, ইম্পর্টেন্স হবে। এরপর আছে ক্রুশিয়াল, আসলে শিয়াল না, উচ্চারণ হচ্ছে ক্রুশাল, ক্রুশাল। এরকম দেখেন এন দিয়ে পাচ্ছেন নেসেসারি। এগুলো দিয়ে যত অ্যাডজেক্টিভ আসে, যত নাউন আসে, যত ভার্ব আসে, এগুলো একটু আপনারা দেখা রাখেন। এই যে আমরা তিনটা ক্যাটাগরির যে ওয়ার্ড দেখলাম, ভার্ব, নাউন এবং অ্যাডজেক্টিভ, এগুলো আপনাকে আমাকে একবারে আল্লাহর নাম নিয়ে ঠাড়া মুখস্থ করতে হবে। কিভাবে মুখস্থ করবেন জানি না, এর আগেও আমি আপনাদেরকে যেহেতু ক্লাস হয়ে গেছে বলা হয়েছিল যে এগুলো আপনাকে একবারে টিএম মানে টানা মুখস্থ করতে হবে। যদি মুখস্থ করতে পারেন এরপরে আপনাকে দুইটা স্ট্রাকচার মুখস্থ করতে হবে। স্ট্রাকচারস অফ সাবজাংটিভ। এবার আমাদেরকে সাবজাংটিভের দুইটা স্ট্রাকচার মুখস্থ করতে হবে। খুব গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, মুখস্থ না করলে এই জায়গাতে কট খাওয়ার সম্ভাবনা আছে। এক নাম্বার, মনে আছে তো সাবজাংটিভ ওয়ার্ডকে আমরা কি দিয়ে প্রকাশ করবো ভাই? এস ডাব্লিউ। যদি কোনো একটা সেন্টেন্সের কোনো একটা জায়গায় সাবজাংটিভ ওয়ার্ড পেয়ে যান, এরপরে যদি দ্যাট পেয়ে যান, এরপরে যদি সাবজেক্ট পেয়ে যান, তারপরে যদি গ্যাপ পেয়ে যান,
এবং তারপরে আপনাকে যদি মনে হয় যে না এই সেন্টেন্সটা আসলে অ্যাফার্মেটিভ, খেয়াল করেন শর্ত হচ্ছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এখানে চারটা শর্ত তারা পূরণ করবে, করলে 5 নাম্বার শর্ত আপনি পূরণ করবেন। যদি সাবজেক্টিভ ওয়ার্ড থাকে, তারপরে যদি দ্যাট থাকে, তারপরে যদি সাবজেক্ট থাকে, এবং আপনার কাছে মনে হলে যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হওয়া উচিত, সেক্ষেত্রে আপনি এই গ্যাপটাতে V1 লিখবেন। অন্যদিকে অন্যদিকে যদি এরকম হয়, একটা সাবজেক্টিভ ওয়ার্ড দেয়া আছে, তারপরে দ্যাট দেয়া আছে, তারপরে আর একটা সাবজেক্ট দেয়া আছে, এরপরে একটা গ্যাপ দেয়া আছে, এবং এই বাক্যটা আপনার কাছে যদি নেগেটিভ মনে হয়, তাহলে আপনার সারা জীবনের যত স্ট্রাকচার শিখেছেন সব স্ট্রাকচারকে বৃদ্ধাঙ্গুলি দেখায় এখানে একটা আজীব বিষয় চলে আসবে, সেটা হলো নট প্লাস V1। ওকে, আসেন তাহলে আমরা কুইক এক্সাম্পল দেই। যেমন আমরা এভাবে বলতে পারি, আওয়ার প্রিন্সিপাল advises us that we dash time anymore। আপনারা কি জানেন যে anymore শব্দটা সাধারণত নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বসে। এবার আমরা চারটা অপশন দিই, A B C D। আমরা এখানে লিখলাম ওয়েস্টিং, শুড নট ওয়েস্ট। এবার আমরা লিখলাম ওয়েস্ট, এরপর আমরা লিখলাম নট ওয়েস্ট। দেখেন তো বাক্যটা এইখানে আমাদের ABCD আসলে কোনটা দাগানো উচিত, কোনটা দাগানো দরকার? মিনিং পড়ে বলবেন। নট ওয়েস্ট। বাকিদের কাছে কি তাই মনে হয়? বাকিরা তো স্যার, আল্লাহ কোথায় বলেন না। টাইম দেখেন, অপচয় করা যাবে না, এটা নেগেটিভ মিন করবে। নট ওয়েস্টিং। হ্যাঁ ঠিক আছে, দেখেন আমরা আগে দেখবো সাবজেক্টিভ ওয়ার্ড আছে কিনা। হ্যাঁ, এই যে একটা সাবজেক্টিভ ওয়ার্ড চলে আসছে। এরপরে কি আছে দেখার দরকার না, দ্যাট আছে কিনা খুঁজে বের করি, এই যে দ্যাট আসছে। এরপরে সাবজেক্ট আছে কিনা, এই যে সাবজেক্ট আছে। এবার আমরা এই সেন্টেন্সটা যে নেগেটিভ কি দেখে বুঝলাম, অ্যানি দেখে। এছাড়াও আমাদের শিক্ষক কখনোই আমাদেরকে অ্যাডভাইস করবে না সময় নষ্ট করতে, বরং সময় নষ্ট না করতে অ্যাডভাইস করবে। তাহলে আমরা বুঝে ফেলেছি নেগেটিভ বাক্য। সো আমাদের এখানে লিখতে হবে, দেখেন উই নট ওয়েস্ট। চিন্তা করেন, এখানে কিন্তু স্বাভাবিকভাবে মনে হতো উই শুড নট ওয়েস্ট টাইম, কিন্তু সাবজেক্টিভ এমন এক জিনিস, এরপরে ভার্বটা দেখে আপনার কাছে মনে হবে বাক্যটাই ভুল, কিন্তু আসলে এইটাই একটা রুল। বুঝতে পারছেন তো ভাইজান? জি স্যার। আচ্ছা, তাহলে আমি আরেকটা বাক্য দিই। মাই প্যারেন্টস উইশ is that I dash the army। তাই জয়েন দ্য আর্মি। দেখছেন, উনি বুঝে ফেলাইছেন। I join the army B। ও, আমি তো এখানে একটা বোকামি করেছি, সেটা হলো নাম্বার গুলো সিমিলার দিয়ে দিছি। নাম্বার গুলো 1 2, কারণ একই সাথে এবি নাম্বার হয় না। জয়েন, জয়েন্স, শুড জয়েন, জয়েন। তাহলে এই যে আমাদের ভাই ইতিমধ্যে উত্তরটা বলে দিয়েছেন। তাহলে দেখেন তো সাবজেক্টিভ নিয়ে খুব বেশি সমস্যা হওয়ার তেমন কোনো সুযোগ কি আপনাদের কাছে মনে হচ্ছে আছে?
না স্যার, আল্লাহর রহমতে পারবো। আচ্ছা, ইনশাআল্লাহ পারবেন। তো এইবার দেখি, আমি একটা প্রশ্ন দিই, আপনারা উত্তরটা ধরতে পারেন কিনা। কয়টা সেন্টেন্স লিখেছিলাম এখানে? দুইটা। তাহলে এবার 3 নাম্বার সেন্টেন্স। It is important that he dash here. A, B, C, D. Stays, not stay, stay, should stay. স্যার স্টে হেয়ার ইম্পর্টেন্ট আছে, সাবজাংটিভ এর ওয়ার্ড Is আর দ্যাট আছে। important for him dash here. হু স্টে হেয়ার। Stay, to stay, staying, not stay. আচ্ছা, বলতে পারবেন আপনারা? দেখেন তো। স্যার প্রথমটা স্টে হবে, যেহেতু ইম্পর্টেন্ট আছে আর দ্যাট আছে সাবজেক্টিভের স্ট্রাকচার পূর্বে, আর পরেরটা আচ্ছা, হবে এটা হলো ইম্পর্টেন্টের পরে টু স্টে। এই যে সাবজেক্টিভ ওয়ার্ড আছে, দ্যাট আছে, সাবজেক্ট আছে, এরপরে ভার্বের বেস ফর্ম হবে। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট হি স্টে হিয়ার। তার এখানে স্টে করাটা গুরুত্বপূর্ণ। এইখানেও দেখেন ইম্পর্টেন্ট আছে, তবে এরপরে দ্যাট আর সাবজেক্ট নাই। তাই অ্যাজেক্টিভের পরে সাধারণত যদি সামথিং থাকে, এরপরে যদি আবার একটা ভার্ব দেয়া থাকে, সেটা ইনফিনিটিভ হয়। ইনফিনিটিভ হবে। বুঝতে পারছেন তো ভাই? জি স্যার। এতটুকু কারো কোনো এটা প্রশ্ন থাকলে বলেন। এটাকে হি থার্ড পার্সনের জন্য এটা এস হবে না এখানে ভার্বে। এই চমৎকার একটা কথা বলছেন ভাই, যে হি তো থার্ড পার্সন, তাহলে তো এটা এস হওয়া উচিত, তাই না? দেখেন, সাবজাংটিভ আপনাকে ইহকালে যত গ্রামার শিখে আসছেন, সব গ্রামারকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, কাঁচকলা দেখাবে। এস যদি দেন তাহলে সেন্টেন্স কাটা যাবে। বুঝতে পারছেন তো ভাই? এখানে এস দিলেই কাটা যাবে। দেখেন, আমি আরেকটা বাক্য লিখি, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। হ্যাঁ? 5, দেখেন আমরা বলতে পারি he always wished that Rupa dash a banker. এবার আমি 4টা অপশন দেই, যেই ভাই আমাকে ওই যে এস যোগ করার কথা বলছেন, শুধু ওই ভাই উত্তর দিবেন, বাকিরা না। হ্যাঁ, আমরা লিখলাম ইজ, এম, ওয়ার, বি। দেখেন তো ভাই, এখানে কি হওয়া উচিত ভাইজান? কি পারবেন না? আচ্ছা, বাকিরাও বলতে পারেন। স্যার বি হবে, বেস ফর্ম। হ্যাঁ, এই যে ধন্যবাদ, ধন্যবাদ, মাশাআল্লাহ। তাহলে বিষয়টা হচ্ছে গিয়ে, এখানে বেস ফর্ম হবে, কারণ আমি বলেছিলাম যে যদি এরকম পান, সাবজাংটিভ ওয়ার্ড আছে, তারপরে যদি দেখেন দ্যাট আছে, তারপরে যদি দেখেন সাবজেক্ট আছে, এরপরে ভার্বের 1 নাম্বার ফর্ম হবে। এই 1 নাম্বার ফর্ম বলতে কিন্তু প্রেজেন্ট ফর্ম না। কি ফর্ম ভাই? বেস ফর্ম। বেস ফর্ম। এখন V1, V2, V3, আপনারা যখন এগুলো পড়ে আসছেন, আপনারা কিন্তু পড়ে আসছেন, যেমন বি ব্র্যাকেটে পড়েছেন এম ইজ আর, পাস্ট টেন্স কি ভাই? ওয়াজ, ওয়ার, পাস্ট পার্টিসিপল বিন। বিন। এখানে বিষয়টা হচ্ছে, বিটাকে আমরা কোন ফর্ম বলবো? বেস বেস ফর্ম। ফর্ম। এম ইজ আর কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম। তাহলে প্রেজেন্ট ফর্মের সাথে বেস ফর্মের কি কোনো পার্থক্য আছে? আছে স্যার। কি পার্থক্য বলেন? বেস ফর্ম আলটিমেটলি সামষ্টিক ভাবে বোঝায়, আর প্রেজেন্ট ফর্ম সাবজেক্ট ওয়াইজ চেঞ্জ হয়।
এটা চেঞ্জ হয়। আরেকটা বিষয় হচ্ছে ভাই, প্রেজেন্ট ফর্মের সাথে জীবনেও আইএনজি যোগ করা যাবে না। আপনি কখনো লিখতে পারবেন এমিং, ইজিং, আরিং, পারবেন না। যেটা বেস ফর্ম তার সাথে আইএনজি যোগ করা যায়। বি এর সাথে আইএনজি যোগ করেন, বিং। ওকে, তাহলে দেখ, আইএনজি এবং এস বাই এস। না কোনোটাই, হ্যাঁ হ্যাঁ, এস বাই এস যোগ হইতে পারে। হ্যাঁ, তবে বি এর সাথে তো আমরা এস যোগ করি না। হ্যাঁ, যখন এস যোগ করতে হয় তখন আমরা ইজ নেই। জি স্যার। বুঝতে পারছেন তো ভাই? অথবা বিকামস নেই, বিকামস। এই হলো গিয়ে ঘটনা। আচ্ছা, এইবার বলেন এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, আশা বুঝছি করি স্যার। ইনশাল্লাহ এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকার তেমন কোনো সুযোগ নাই। আমাদের আজকের ক্লাসটাই ছিল এই যে এতটুকু, দেখছেন? আচ্ছা, এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। বুঝছি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? হালিমা আক্তার, ইয়াসমিন আক্তার, তারপরে সারোয়ার জাহান ভাই, মেহেদি ভাই, শরীফ উল হুদা ভাই, জি স্যার। আরো কিছু ভাই আছে মনে হয়। আচ্ছা, তারপরে রমজান ভাই আর ইয়ামিন হোসাইন, মাসুদ আলম। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা, যাক, কেউ কোনো প্রশ্ন আর করলেন না। নাই স্যার, জি ভাই। নাই স্যার, পারা যাইব, তার মানে প্র্যাকটিস আপনারা করা বললেন লাগবে। এই যে আপনাদেরকে আমরা যে পিডিএফ গুলো দিয়ে পড়াইছি, এই পিডিএফ গুলো আপনারা চাইলেন না, যে মানে এটা আপনাদেরকে যাতে পিডিএফ বানায় দেওয়া হয়, তাই তো? জি স্যার। আচ্ছা জি ঠিক আছে। স্যার, এইগুলা জানি আবার আপনার ক্লাস গুলা দেখলে গেলে হয়তো আর মনে পড়বে আর কি, এরকম হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে সিস্টেম। পারছি ভাই, পিডিএফটা আপনি চোখের সামনে ধরলে আপনার পড়াটা মনে করবে। হ্যাঁ, যেমন দেখবেন অনেক সময় আপনি কোনো একটা বই ছোটবেলায় পড়ছেন, এই বইয়ের নাম আমার আর আপনার মনে নাই, কিন্তু 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পরে যখন এই বইয়ের ছবিটা দেখছেন আপনার পুরো বিষয়টা মাথায় চলে আসছে। তো আপনি ক্লাসটা ঠিক যেভাবে দেখছেন, যেভাবে করছেন, এভাবে যদি পিডিএফটা সামনে আসে না, আপনি এটা 50%, 60%, 70% দেখলেই বুঝতে পারবেন। পড়াও লাগবে না, আপনার ব্রেন এটা আপনার মানে ব্রেন এটা সাজায় নিয়ে ফেলবে। এই কাজটা করতে পারেন। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা যখন পড়বেন, পড়ার সময় নোট করবেন যখন, সেটা একটু রঙিন কলম দিয়ে রঙিন রঙিন কলম ব্যবহার করবেন। যত বেশি কালার ব্যবহার করবেন তত বেশি আপনার জন্য বিষয়টা বুঝতে সুবিধা হবে আর কি। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আল্লাহ বাঁচা রাখলে ইনশাল্লাহ আগামী শুক্রবার সম্ভবত আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। আর আপনারা আরেকবার রিভিশন দিবেন যে এই মাসে আপনাদেরকে যে রুটিনটা দেওয়া হয়েছে, কোন ক্লাস এরকম ডাবলিং হয়েছে কিনা, বুঝছেন? যদি ওই যে ওভারল্যাপ হয়ে যায় তাহলে এটা একটু অফিসে কথা বলবেন। স্যার আগামী শুক্রবার তো কোনো ক্লাস নেই আমাদের সাথে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে মনে হয় এই পরের মাসে শুক্র। আর এই মাসে স্যার ইংলিশ গ্রামার ক্লাস নাই আর। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, সামনের মাসে দেখা হবে। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ ভালো স্যার। থাকবেন বাবা। আসসালামু আলাইকুম, আদাব, ওয়ালাইকুম আসসালাম স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার, দোয়া রাখবেন। আচ্ছা ভাই। এই ভাই।